আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ শুরু করলাম ভারতের কৃষি। আজকের ক্লাসে আমরা এই কৃষি থেকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি কি কি, মূল বৈশিষ্ট্যগুলি কি কি, ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো আমরা প্রতিটা প্রশ্নের মতোই এই প্রশ্নের জন্যও একটা ভূমিকা দিয়ে দেব। অতি সহজে যেটা লেখা যাবে এমন একটা ছোট্ট ভূমিকা ব্যবহার করব এই প্রশ্নের জন্য। কি দেব ভূমিকাতে? ভারত কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। এর সঙ্গে আর কি দেব? ভারতের মোট আয়তনের প্রায় 45% জমিতে কৃষিকাজ হয়ে থাকে, কৃষিকাজ হয়ে থাকে। আশা করছি ভূমিকাটা দিতে তোমাদের কোনো অসুবিধে হবে না। এরপর আমরা চলে যাই মূল প্রশ্নে। তার জন্য আমরা কি ব্যবহার করেছি? একটা হেডিং ব্যবহার করেছি, ভারতের কৃষির মূল বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য সমূহ, যেটা ইচ্ছা দিতে পারো। এবং প্রতিটা বৈশিষ্ট্যকে আমরা পরপর পয়েন্ট আকারে আলোচনা করব এবং চেষ্টা করব অতি সহজে যাতে মনে রাখতে পারি। এর ভাষা খুব জটিল না করে অতি সহজে এবং ছোট ছোট ব্যাখ্যার মাধ্যমে আমরা প্রতিটা পয়েন্টকে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট আলোচনা করি। প্রথম পয়েন্ট দিয়েছি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এর জন্য আমরা বর্ণনা কি দেব? দেখো, ভারতের অধিকাংশ কৃষক নিজের খাদ্য চাহিদা পূরণ করার জন্য কৃষিকাজ করে থাকে। কি বুঝলাম এইটুকু সেন্টেন্সের মধ্যে? যে ভারতের কৃষকেরা যে পরিমাণ কৃষিকাজ করে থাকে তাতে কেবলমাত্র তার নিজের খাদ্য চাহিদা, নিজের পরিবারের খাদ্য চাহিদা পূরণ হয়, মেটে। ক্লিয়ার? এর সঙ্গে আর একটা সেন্টেন্স দেব, পরিবারের চাহিদা মেটানোর পর বিক্রির মতো আর উদ্বৃত্ত কিছুই থাকে না, আশা করছি বোঝা গেছে যে কৃষক তার কেবল নিজের খাদ্যের যোগান যতটা হলে প্রয়োজন সেই মতোই কেবল চাষ করে। ক্লিয়ার? বাজারে বিক্রি করার মতো বা বিদেশে রপ্তানি করার মতো তার কাছে বিশেষ আর কিছু উদ্বৃত্ত থেকে যায় না। পয়েন্টটা কি দিয়েছি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বললে কি আমরা এটাই লিখব? জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা কি? জীবিকা সত্তাভিত্তিক কৃষির সমস্ত বিষয়টা এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষি পড়লে ঠিক এই সেন্টেন্স দুটো লিখে দিলে ঠিক যুক্তিসঙ্গত হবে না। এটা এই বৈশিষ্ট্যের জন্য প্রয়োজন হিসেবে যতটা প্রয়োজন সেই মতো লিখেছি। তাহলে আমরা একবার দেখে নিই জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা কি। যে কৃষি ব্যবস্থায় কৃষক কেবলমাত্র তার নিজের পরিবারের চাহিদা মেটাতে পারে, পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রির মতো তার আর কিছু উদ্বৃত্ত থাকে না, সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। অর্থাৎ যতটা খাদ্য ফসল সে উৎপাদন করলো তা কেবলমাত্র তার পরিবারের খাদ্য চাহিদা পূরণ করলো। ক্লিয়ার? সেই কথাটাই আমরা এখানে লিখেছি। কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষি যদি টিকা হিসেবে আসে সেক্ষেত্রে কিন্তু
একটু ঘুরিয়ে লিখতে হবে। চলে যাই পরের পয়েন্টে, নিবিড় পদ্ধতিতে কৃষি। দেখো, ভারতের কৃষি জমির উপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। এর দ্বারা কি বললাম, এর দ্বারা কি বোঝালো? ভারতের জনসংখ্যা অত্যন্ত বেশি, ফলে তাদের খাদ্য চাহিদা কোথা থেকে মিটে? জমি থেকে। কৃষি জমির উপরে তাহলে চাপ বেশি পড়ে, সেখান থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন করার প্রয়োজন আমাদের দেখা দেয়। ক্লিয়ার? তাহলে ভারতের কৃষি জমির উপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, ফলে স্বাভাবিকভাবেই কি হয়? অত্যধিক শ্রমের মাধ্যমে, অত্যধিক শ্রমের বিনিময়ে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। যেহেতু জমির উপরে জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, ফলে স্বাভাবিকভাবে সেই বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য কি করা হচ্ছে? অত্যধিক শ্রমের মাধ্যমে প্রচুর পরিশ্রম করে নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এই নিবিড় পদ্ধতিটা তাহলে কি? অর্থাৎ আমরা তো বলে দিয়েছি নিবিড় পদ্ধতিতে হয়ে থাকে। নিবিড় পদ্ধতিটা কি সেটা তো আর বলিনি, সেটাকে আমাদের এখানে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ একই জমিতে একাধিক সারা বছর জুড়ে একাধিক ফসল উৎপাদন করা হয়। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নিবিড় পদ্ধতিতে কৃষি কি এটাও আমরা জেনে গেলাম। কি? একটা জমিতেই সারা বছর জুড়ে কখনো জমিটাকে রেস্ট না দিয়ে একই জমিতে একটা ফসল উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা ফসল, সারা বছর ধরে 3-4টে ফসল বা তারও বেশি ফসল একটা জমি থেকেই উৎপাদন করা, এই পদ্ধতিটা হচ্ছে নিবিড় পদ্ধতি। তাহলে ভারতের কৃষিতে যেমন জীবিকা সত্তা ভিত্তিকভাবে কৃষিকাজ করা হয়, সেই সঙ্গে নিবিড় পদ্ধতিতেও কৃষিকাজ করা হয়ে থাকে। আমরা এখানে দুটো জিনিস জানলাম, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কি, নিবিড় কৃষি কি। এরপরে চলে যাই তৃতীয় পয়েন্ট, পশু শক্তির প্রাধান্য। ভারতের কৃষিতে পশু শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়। পশু শক্তিরই প্রাধান্য লক্ষ্য করা যায়। পশু শক্তির প্রাধান্য মানে জমি কর্ষণ করা, নাঙল দেওয়ার জন্য, ফসল মাঠ থেকে তুলে আনার জন্য, বীজ মাঠে নিয়ে যাওয়ার জন্য, সমস্ত ক্ষেত্রে আমরা পশুর সাহায্য নিই। গরু, কোথাও ঘোড়া, কোথাও উট ইত্যাদির সাহায্য আমরা নিয়ে থাকি, অর্থাৎ পশু শক্তির সাহায্যে। তবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার যেখানে বেশি হবে, সেখানে কৃষি উন্নতি ঘটতে বাধ্য। আমাদের যেহেতু পশু শক্তিতে, তাই আমাদের উন্নতি তুলনামূলকভাবে একটু কম। বোঝা গেছে? তবে এর সঙ্গে একটা জিনিস যোগ করব প্যারাগ্রাফ করে বা এর পরের সেন্টেন্সে, তবে বর্তমানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। আশা করছি বোঝা গেছে। এবার চলে যাই 4 নম্বর পয়েন্ট, মৌসুমি বৃষ্টি নির্ভর বা মৌসুমি বৃষ্টি নির্ভরতা। ভারতের কৃষির অন্যতম মূল বৈশিষ্ট্য হলো মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরতা।
ক্লিয়ার? ভারতীয় কৃষির অন্যতম মূল বৈশিষ্ট্য মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরতা। ক্লিয়ার? বর্ষাকালের সঙ্গে আরেকটা শব্দ সেন্টেন্স যোগ করব। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে যে বৃষ্টিপাত হয়ে থাকে তার উপর নির্ভর করেই ভারতে প্রধানত কৃষিকাজ হয়ে থাকে। ক্লিয়ার? মৌসুমি বৃষ্টিপাত আমরা পড়ে ফেলেছি এর আগে, বিষয়টা নিশ্চয়ই এর থেকে বেশি বলার দরকার নেই। চলে যাই পরের পয়েন্টে। সারা বছর জুড়ে ভারতে আমরা আগের পয়েন্টেই দেখে নিয়েছি যে খাদ্য চাহিদা পূরণ করার জন্য জনসংখ্যার চাপ অত্যধিক বেশি হয়, সারা বছর ধরেই আমাদের কৃষিকাজ করতে হয়, কিন্তু আমাদের বৃষ্টিপাত কখন হয়? কেবলমাত্র বর্ষাকালে। তাই সারা বছর ধরে কৃষিকাজ করার উদ্দেশ্যে ভারতের কৃষিতে যথেষ্ট পরিমাণ জলসেচ করা হয়ে থাকে। মনে রাখতেও কোনো সমস্যা নিশ্চয়ই হবে না। সারা বছর জুড়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে ভারতের কৃষিতে যথেষ্ট পরিমাণে জলসেচ করা হয়ে থাকে, তবে তো শীতকালে আমাদের ফসল হবে। চলে যাই পরের পয়েন্টে। ক্ষুদ্রাকৃতি জমি, এটি একটি বেশ মজার ব্যাপার। ভারতের অধিকাংশ জমি খুবই ছোট, ফলে কিছু সমস্যা দেখা দেয়। এর ফলে বেশ কিছু অসুবিধা দেখা যায়, লক্ষ্য করা যায়। অধিকাংশ জমি ছোট নানা কারণে, পারিবারিক কারণে, ভাই ভাগ হচ্ছে যখন একটা জমি কেটে ছোট হয়ে যাচ্ছে, ফলে ভারতের জমির আয়তন খুবই ছোট। এর ফলে বেশ কিছু অসুবিধা দেখা দেয়। কি অসুবিধা দেখা দেয় সেটা আমরা পয়েন্ট আকারে একটু দিয়ে দিই। এক, ছোট হওয়ার ফলে জমির সীমানার জন্য কি দিতে হয়? আল দিতে হয়। তাহলে যত ছোট জমি হবে আলের পরিমাণ বেড়ে যাচ্ছে, আলের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ছোট হওয়ায় আলের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে প্রচুর জমি নষ্ট হয়। তাই তো? আলের উপরে তো চাষ করা যাবে না, জমির সীমানা নির্ধারক বাঁধকে আমরা কি বলি? আল। সেই আলের কারণে চারিদিকে যদি আল দেওয়া হয়, প্রচুর জমি চাষের অযোগ্য অবস্থায় পড়ে থাকে। ক্লিয়ার? আর কি অসুবিধা? ছোট জমি হওয়ায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার অসুবিধা দেখা দেয়। ক্লিয়ার? তাহলে ক্ষুদ্রাকৃতি জমি হওয়ায় এই দুটি অসুবিধা আমরা এখন ভোগ করছি। নিশ্চয়ই বোঝা গেছে। 7 নম্বর পয়েন্ট, খাদ্যশস্যের প্রাধান্য। ভারতে যত পরিমাণ কৃষিকাজ হয়ে থাকে তার বেশিরভাগ পরিমাণটাতেই কি চাষ করা হয়? খাদ্যশস্যের চাষ করা হয়, প্রধানত খাদ্যশস্যের চাষ করা হয়। তাহলে ভারতীয় কৃষিতে প্রধানত খাদ্যশস্যের চাষ করা হয়। মোট কৃষিজাত ফসলের প্রায় 72% খাদ্যশস্যের চাষ হয়।
ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্টে, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। দেখো ভারতের কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হলেও কীটনাশক এবং রাসায়নিক সার যথেষ্ট পরিমাণেই ব্যবহার করা হয় ভারতের কৃষিতে। তাই কি বললাম, ভারতের কৃষিতে এই কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার হলেও কৃষি শিক্ষার অভাবে সঠিকভাবে তাদের শিক্ষা তারা কিন্তু পায় না। এর অভাবে কি হয়, এই কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার, কৃষি শিক্ষার অভাবে এর ব্যবহার সঠিকভাবে হয় না। কি বুঝলাম? ভারতের কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয়, কিন্তু কৃষকদের সঠিক শিক্ষা না থাকায় এই কীটনাশকই বলো আর রাসায়নিক সারই বলো, তার ব্যবহার কিন্তু সঠিকভাবে করতে পারে না কৃষকরা। তার ফলে কি হয়? ফলে উৎপাদন কি হবে? স্বাভাবিকভাবেই ব্যাহত হয়, সঠিক মাত্রায় হয় না, সঠিক পরিমাণে হয় না। আর সেই সঙ্গে কি হয়? সেই সঙ্গে অপচয় হয়। অতিমাত্রায় দিয়ে দিল, পয়সার অপচয় হলো। বেশি দিলেও ফসল সঠিক পরিমাণে হবে না, কম দিলেও হবে না, ফলে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি হয়ে যায়। আর বেশি দিয়ে দিলেই অপচয় হয়, অর্থের অপচয় হয়। ক্লিয়ার? বোঝা গেছে? চলে যাই আজকের প্রশ্নের লাস্ট পয়েন্ট, বহু শস্যের উৎপাদন। আমি আগের পয়েন্টে বলেছি যে ভারতে প্রধানত খাদ্যশস্য চাষ করা হয়ে থাকে, কিন্তু এই খাদ্যশস্য নানা রকমের হয়ে থাকে। একই রকমের খাদ্যশস্য যে চাষ হয় তা কিন্তু নয়। তার কারণ কি? দেখো ভারতের আয়তন অনেক বড়। এই সুবিশাল ভারতের বিভিন্ন অংশের জলবায়ু আলাদা আলাদা, মাটি আলাদা। ক্লিয়ার? সুবিশাল ভারতের বিভিন্ন অংশের জলবায়ু, মাটি আলাদা, খাদ্যশস্যের চাহিদা আলাদা। ক্লিয়ার? ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের চাষ হয়ে থাকে। কি বললাম? ভারতের যেহেতু অনেক বড় ভারতবর্ষ, তার বিভিন্ন অংশে জলবায়ু আলাদা আলাদা, বিভিন্ন জলবায়ু অনুযায়ী আলাদা আলাদা ফসল হবে, এটা আমরা সবাই জানি। মাটি আলাদা, মাটিও বিভিন্ন ফসল উৎপাদনে ভূমিকা গ্রহণ করে। সেই সঙ্গে মানুষের বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজনীয়তা আলাদা, তাদের চাহিদা আলাদা, আলাদা রকম খাবার খেতে তারা পছন্দ করে। ফলে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের শস্যের চাষ হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে আজকের যে প্রশ্নটা আমরা আজকে রেখেছিলাম, প্রশ্নটি সম্পূর্ণ আলোচনা করা হলো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।